আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো তোমাদের ভাইদের চোখের মনি গল্পের সিজন 2 10 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। সবার নজর এখন ওদের দিকে। মিহু ওর ভাইদের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে মুচকে এসে বলল। মিহু বলল, বড় ভাইও তুমি এখনো বদলাওনি? ঐশিক বলল, কেন? মিহু বলল, আমি কিন্তু অনেক বড় হয়ে গেছি, এটা আমাদের বাড়ি নয় কলেজ, আমাকে ছাড়ো। ঐশিক ঠোঁটে হালকা হাসির রেখা ফুটিয়ে মিহুকে ছেড়ে দিল। ঐশিক বলল, হির বনু তুই এখন এইখান থেকে যা। মিহু বলল, কিন্তু? ঐশিক বলল, কোনো কিন্তু নয়, যেতে বলেছি যাবি। চোখ মুখ রক্ত করে কথাটা বলল। আবির বলল, ও যাবে মানে? ও চলে গেলে বিচার কি করে হবে? ঐশিক বলল, থামুন, সেটা আমি দেখব। রেগে কথাটা বলল। মিহু চলে গেল। মিহু কখনো ঐশিকের কথার অবাধ্য হয় না। পৃথিবীতে ওর বাপের পর এই ছেলেটার কথা শুনে মিহু। শুনবে না কেন? ঐশিক ওকে অনেক আদর করে, ছোটবেলা থেকে ওকে আগলে রেখেছে। ঐশিক ওর মামাতো ভাই। লুবনা মির্জার একমাত্র বড় ভাই লাবিব মির্জার 2 ছেলে। বড় ছেলে ঐশিক মির্জা ও ছোট ছেলে ঋষিক মির্জা। লাবিব মির্জা দেশের নামকরা বিজনেসম্যান, বিখ্যাত মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক তিনি। কিন্তু ঐশিক তার ব্যবসা পছন্দ করে না, তাই সে আইন নিয়ে পড়াশোনা করেছে। বিদেশে ছিল কয়েক বছর, বিদেশ থেকে ফিরে পুলিশের চাকরিতে জয়েন করেছে, খুব বড় পদে নিয়োগ পেয়েছে। কয়েক মাস বান্দরবন ছিল, গত পরশু পোস্টিং হয়ে এখানে এসেছে। ঐশিক মিহুকে খুব ভালোবাসে, তবে সেটা নিজের বোনের মতো করে। ঐশিক কখনো মিহুকে নিজের বোনের থেকে কম মনে করে না। এক কথায় বলতে গেলে মেহরাবের থেকে বেশি কেয়ার করে ঐশিক মিহুকে। নিজের ছোট বোন না থাকায় ঐশিক ও ঋষিক দুজনেই মিহুকে খুব ভালোবাসে। মিহুও তেমন ওদের দুজনকে বড় ভাইও ও ছোট ভাইও বলে ডাকে। মেহরাবকে শুধু ভাইও বলে। মিহুর দিকে কেউ বাজে ইঙ্গিতে যদি তাকায় আর সেই খবর যদি ওদের কানে পৌঁছায়, তাহলে তাদের 13টা বেজে যায়। মেলার মধ্যে যে ছেলেটা মিহুর সাথে অসভ্যতামি করেছিল, সেই ছেলেটাকে গোডাউনে নিয়ে 2 হাত কেটে দিয়েছিল ঐশিক। আর তার সাথে ছিল মেহরাব ও ঋষিক। ভিতরে কি হলো তা মিহু জানে না। বাইরে দাঁড়িয়ে মিহু ঐশিকের জন্য অপেক্ষা করছে। প্রায় 1 ঘন্টা পর মিহু দেখলো আবির চৌধুরী রাগে চোখ মুখ লাল করে বের হয়ে গেল। পেছন পেছন রিকু মিহুর সামনে এসে দাঁড়ালো। রিকি বলল, আমি তোকে দেখে নিব, তোর সর্বনাশ তো আমি করবই করব। মিহু বলল, আরে যা, রাস্তা মাপ, তোর যা করার করিস, আমি তোকে ভয় পাই নাকি? এতদিন আমার 1 ভাই ছিল, এখন আমার 3 ভাই চলে এসেছে। আমিও দেখবো আমার 3 ভাইকে ঘোল খাইয়ে তুই কি করে আমার ক্ষতি করতে পারিস। বাড়ি গিয়ে বাপের কোলে বসে ফিটার খা। তাও যদি মাথার বুদ্ধিটা একটু খোলে, আমার সাথে লাগতে আসিস না, এর ফল ভালো হবে না। রিকি রাগে বিড়বিড় করতে করতে চলে গেল। ঐশিক সামনে এসে দাঁড়ালো। ঐশিক বলল, কি হয়েছে? মিহু বলল, কিছু না, আমাকে হুমকি দিয়ে গেল, আমি কি ওকে ভয় পাই নাকি? যত সব ফালতু ছেলে। ঐশিক বলল, হয়েছে, আর বকবক করতে হবে না। মিহু বলল, ওইখানে কি হলো বড় ভাইও? ঐশিক বলল, তা তোর না জানলেও চলবে, মন দিয়ে শোন, ফাজিল ছেলে মেয়েদের সাথে একদম মিশবি না। মিহু বলল, আচ্ছা বড় ভাইও। ঐশিক বলল, কি বললাম মনে থাকবে তো? মিহু হাসতে হাসতে বলল, বড় ভাইও তুমি তো জানো আমি ওই দলের লিডার। মনে মনে কথাটা বলল। ঐশিক বলল, কি হলো, হাসছিস কেন? মিহু বলল, কোথায় না তো, আমি তো বাড়ি যাব। ঐশিক বলল, হ্যাঁ চল, অনেকদিন ধরেই ফুপিমণিকে দেখি না। মিহু বলল, চলো। কিসে যাবা? ঐশিক বলল, বাড়িতে যাব গাড়ি করে। যাবি? মিহু বলল, আমার বাইকে কি হবে? ঐশিক বলল, চিন্তা করিস না, আমার লোকে পৌঁছে দিবে। মিহু বলল, ঠিক আছে চলো তাহলে। ঐশিক আর মিহু গাড়িতে করে মির্জা কুটিরে রওনা দিল। খানবিলা। সারা রুমে একটা জিনিসও আস্ত নেই, ড্রেসিং টেবিল থেকে শুরু করে কাভার্ড, সোফা, খাট সবকিছুই তছনছ। মনে হচ্ছে একটু আগে এই রুমটাতে টর্নেডো হয়েছে। ঠিক তাই, রাজ রুমের একটা জিনিসও ভালো রাখেনি। ছোট ফুলদানি, মগ, এমনকি টি টেবিল সবকিছুই ভেঙে ফ্লোরে পড়ে রয়েছে। এখানেই শেষ নয়, ড্রয়িং রুমের ওপর দিয়েও টর্নেডো গিয়েছে। গ্যারেজে 4টা গাড়ি ছিল, 2টো প্রাইভেট কার, একটা মাইক্রো আর একটা হায়েস। ওই 4টার সামনে পেছনে এমনকি জানালার কাজগুলোও ভাঙা। ওই 4টার 13টাও রাজই বাজিয়েছে। ক্রিকেট স্ট্যাম্প দিয়ে সবগুলো গাড়ির কাচের এলোপাথারি বাড়ি মেরেছে। ওর শরীরে অনেক জায়গায় কাজগুলো ঢুকে রয়েছে। বাড়ির সবাই ভয়ে কাঁপছে। আইজান পর্যন্ত সামনে যেতে ভয় পাচ্ছে। রুজিনা বেগম তার ছেলেকে গত 26 বছর ধরে এরকম রাখতে কখনোই দেখেনি। নিবরাজ সবকিছু ভেঙে নিজের রুমের ফ্লোরে বসে রয়েছে, এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে রয়েছে। বাড়িতে আইরিন, রজনী ও আইজান। নিবিড় ও জীবন খান অফিসে। রাজের বাবা ও চাচাকে কল করা হয়েছে, তারা দুজনেই বাসায় আসছে। রজনী বলল, আইজান কি হয়েছে আজকে কলেজে? আইজান বলল, না মানে বড়মা হয়েছে কি? আমতা আমতা করে কথাটা বলল।
আইরিন বলল, আইজান ভনিতা না করে কি হয়েছে তাড়াতাড়ি বল। রেগে কথাটা বলল। আইজান বলল, বাবা ও বড় বাবা আসুক তারপরে একসাথে বলবো। রজনী বলল, আমার ছেলেটাকে কখনো এতটা রাখতে দেখিনি। আইরিন বলল, রাজের কি হলো আমি নিজেও বুঝতে পারছি না, ছেলেটাকে আমি কখনো এতটা রাখতে দেখিনি। রজনী বলল, দেখে আয় তো বাবা, নিজের কোনো ক্ষতি করে কিনা। সারা বাড়ি তছনছ করে ফেলেছে, তাতে আমার কোনো কিছুই যায় আসে না, কিন্তু ছেলেটা যেন নিজের কোনো ক্ষতি না করে। আইজান বলল, আমি দেখে এসেছি বড় মা। ভাই চুপ করে ফ্লোরে বসে রয়েছে। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠল। নিবির খান ও জীবন খান হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলো। ঢোকার পর কোনো কিছুই আর বুঝতে বাকি রইল না। রজনী বলল, তুমি এসেছো রাজের বাবা, দেখো ছেলেটা বাড়ির কি অবস্থা করেছে, ও তো কখনোই এমন করে না। রজনী বেগম স্বামীকে ধরে কেঁদে উঠলেন। নিবির খান সারা বাড়িতে চোখ বোলালেন, কোনো কিছুই আর আস্ত নেই। নিবির বলল, জান কলেজে আজকে কি হয়েছে? আইজান সবাইকে পুরো ঘটনাটা খুলে বলল। নিবির খানের আর বুঝতে বাকি রইল না তার ছেলে কেন এসব করেছে। রজনী বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। নিবির বলল, না বোঝার কিছুই নেই রাজার মা, তোমার ছেলে পাগলের মতো মিহুকে ভালোবাসে, ওকে ছাড়া তোমার ছেলে কিছুতেই বাঁচবে না। সবে তো মাত্র শুরু, আরো কত কিছু দেখবে। রজনী বলল, কি বলছো তুমি? আইজান বলল, বড় মা, বড় বাবা ঠিক বলেছে। রজনী বলল, আমার ছেলে তো কখনোই আমাকে কিছুই বলেনি। জীবন বলল, ভাবি রাজ কি কখনো কাউকে কিছু বলে? আইরিন বলল, সেটা তুমি ঠিকই বলেছ, রাজ কখনো কাউকে কিছুই বলে না। রজনী বলল, রাজের বাবা তুমি একটু ওর কাছে যাও, ওকে একটু বুঝিয়ে বলো, ও যখন মিহুকে এত ভালোবাসে তাহলে আমরা মিহুকে এই বাড়ির বউ করব, আমার কোনো আপত্তি নেই। নিবিড় বলল, তুমি কি পাগল হলে যে আমাকে ওর সামনে যেতে বলছো? তুমি জানো না রাজ যার সাথে রাগ করে সেই একমাত্র ওর রাগ ভাঙাতে পারে। আমি ওর সামনে যাই আর আমাকে হসপিটালে ভর্তি করুক। আইরিন বলল, তাহলে কি করবে আইজান? জীবন বলল, মিহুকে আসতে বলো ভাইয়া। নিবিড় বলল, তাই করতে হবে জীবন, প্রথমে ফাহিমকে কল করি, তারপর মিহুকে কল করব। নিবিড় খান ফাহিম মির্জাকে কল করলো, তারপর সবকিছু খুলে বলল। ফাহিম মির্জা মিহুকে নিয়ে আসতে বলল। ফাহিম মির্জার সাথে কথা শেষ করে মিহুকে কল করলো। মিহু দুপুরের খাবার খেয়ে নিজের রুমে গিয়েছে সবেমাত্র। ঐশিক চলে গিয়েছে খাবার খাওয়ার পরই, ও থাকতে চায়নি, ওর নাকি একটা জরুরি কাজ আছে। লোবনা মির্জা জোর করে রেখে দুপুরের খাবার খাইয়ে তারপরেই ছেড়েছে। রুমে যেতেই মিহুর মোবাইলে আননোন নাম্বার থেকে একটা কল আসে। ইচ্ছা না থাকলেও কলটা ধরল সে। মিহু বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? নিবিড় বলল, ওয়ালাইকুম আসসালাম। মিহু মামনি, আমি তোমার নিবিড় আঙ্কেল বলছি, নিবরাজের বাবা। মিহু বলল, ও চাচু কেমন আছেন? আমি চিনতে পারিনি। নিবিড় বলল, তুমি এখন কোথায়? মিহু বলল, বাড়িতে। কেন চাচু, কোনো প্রবলেম হয়েছে? আপনার কণ্ঠটা এরকম শোনাচ্ছে, কিরকম জানি শোনা যাচ্ছে। নিবিড় বলল, মামনি তুমি ইমিডিয়েটলি আমাদের বাসায় আসতে পারবে, এখানে অনেক বড় ঝামেলা হয়েছে। মিহু বলল, কি হয়েছে? নিবিড় বলল, তুমি আমাদের বাড়িতে আসো, তারপর সবকিছু বলছি, প্লিজ তাড়াতাড়ি আসো। মিহু কিছু বলার আগেই কলটা কেটে গেল। মিহু বলল, কি হয়েছে খান বাড়িতে? চাচু মনে হলো অনেকটা নার্ভাস, আমার এক্ষুনি ওই বাড়িতে যেতে হবে। রাজ ভাইয়া নিজের কোনো ক্ষতি করেনি তো? তখন তো দেখলাম খুব রেগে বের হয়ে গেল। মিহু কোনো মতে ওড়নাটা গলায় পেঁচিয়ে মাথায় একটা জুটি করে বাইক নিয়ে বের হয়ে গেল। খানবাড়িতে গিয়ে ওর চক্ষু চরক গাছ, সারা বাড়ি লন্ডভন্ড হয়ে পড়ে আছে। বাড়ির সবাই সোফায় গালে হাত দিয়ে বসে আছে। মিহুর খুব ভয় করতে লাগলো, রাজের কিছু হয়নি তো? মিহুকে দেখে নিবিড় খান এগিয়ে আসলেন। নিবিড় বলল, এসেছো মিহু মামনি? মিহু বলল, চাচু এবারের এই অবস্থা কেমনে হলো? নিবরাজ ভাই কোথায়? নিবিড় বলল, এই অবস্থা তোমার নিবরাজ ভাই করেছে, ও এখন উপরে আছে। কলেজে কি হয়েছিল মামনি? ছেলেটা কে ছিল? মিহু বলল, কোন ছেলেটা? নিবিড় বলল, তুমি যাকে জড়িয়ে ধরেছিলে। মিহু বলল, চাচু ওইটা আমার মামাতো ভাই ঐশিক ছিল, তাকে আমি নিজের বড় ভাই মনে করি। বড় ভাইও আমাকে নিজের বোনের মতোই ভালোবাসে, ও কখনো আমাকে অন্য নজরে দেখে না। নিবিড় বলল, বুঝতে পেরেছি, তুমি উপরে রাজের কাছে যাও, ও ভীষণ রেগে রয়েছে, আমরা কেউ ওর সামনে যেতে সাহস করতে পারছি না, ও তোমাকে কিছুই করবে না, তুমি যাও। মিহু বলল, কিন্তু? রজনী বলল, আমার ছেলেটা তোমাকে পাগলের মতো ভালোবাসে মিহু, তুমি তা কেন বোঝো না? আজ তুমি অন্য একটা ছেলেকে জড়িয়ে ধরেছ বলে বাড়ির লাখ লাখ টাকা জিনিসপত্র নষ্ট করে ফেলেছে। কেন এমন করছো তুমি? কি নেই আমার ছেলেটার? তোমার কাছে আমার ছেলেটা যেন ভালো থাকে, এটাই আমি চাই। নিবিড় বলল, জীবন বাড়ির ভাঙাচোরা আসবাবপত্রগুলো বের করে সেখানে নতুন আসবাবপত্র আনার ব্যবস্থা কর, কয়েক ঘন্টার মধ্যে আমি পুরো বাড়ি আগের মতো দেখতে চাই, কুইক কাজে লেগে পড়। জীবন বলল, ওকে ভাইয়া, কয়েক ঘন্টার মধ্যে আবার আগের মতো সবকিছু হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। রজনী বলল, কথা বলছো না কেন মিহু? মিহু মাথা নিচু করে রেখেছে, কি বলবে সবাইকে তাও নিজেও জানে না।
ধীর পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। বাড়ির সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। রজনী বেগম মুখে আঁচল গোজে শব্দ করে কেঁদে উঠলেন। মিহু রাজের রুমের বাইরে দাঁড়িয়ে আছে। ভেতরের কোনো জিনিসপত্র ভালো নেই। কাবার্ড, সোফা, ড্রেসিং টেবিল সবকিছু নিচে পড়ে রয়েছে। কাঁচ ভেঙে সারা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ভেতরে ঢোকার মতো সাহস মিহু পাচ্ছে না। ভয়ে সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। নিবরাজ রেগে গেলে মিহু এমনিতেই ভীষণ ভয় পায়। অনেক কষ্ট করে এক পা দুপা এগিয়ে রুমের ভেতরে ঢুকলো। রাজ এখনো ফ্লোরে পা ছড়িয়ে বসে আছে। কপালে হাত রেখে বসে আছে। মাথাটা খাটের কোনায় একসাথে হেলান দেওয়া। মিহু আস্তে করে রাজের কাঁধে হাত রাখলো। নিবরাজ বলল, জান, আমার ভালো লাগছে না, যা এখান থেকে, তা না হলে আমি তোকে কি করব আমি নিজেও জানি না। মিহু বলল, নিবরাজ ভাইয়া, আমি মিহু। আমতা আমতা করে কথাটা বলল। মিহু নামটা শুনে হঠাৎ কি জানি হলো। এক ঝাটকা মেরে মিহুর হাতটা সরিয়ে দিল কাঁধ থেকে। তারপর নিজের 2 হাত দিয়ে মিহুকে শক্ত করে জড়িয়ে ধরল। মুখে তার এক চিলতে হাসি ফুটে উঠল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাইদের চোখের মনি গল্পের সিজন 2 10 নম্বর পর্বটা এখানেই এন্ড করা হলো। তো তোমাদেরকে আমি গতকালকের জন্য আগে থেকেই সরি বলে দেই। গতকালকে আমি মাথা ব্যথার কারণে কিছুই করতে পারছিলাম না। চোখ খুলে অন্তত তাকাতেও পারছিলাম না, যার কারণে কোনো গল্প রেকর্ড করতে পারি নাই, আর তোমাদেরকে কোনো পর্ব দিই নাই। সমস্যা নাই গাইস, যারা যারা পুরো গল্পটা দেখেছো আর আজকের পর্বটা দেখেছো তারা অবশ্যই জানিয়ে যাবা যে গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে, আর আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, তোমরা যদি ঘরে বসে টাকা ইনকাম করতে চাও তারা সকলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পিন করা থাকবে। তোমরা যদি ঘরে বসে ইনকাম করতে চাও তারা সকলেই জয়েন হয়ে যেও। আর হ্যাঁ গাইস, যারা যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।